শরতের মোহময় প্রভাত, হৃদয় ছোঁয়া নির্মল সৌন্দর্যে নিঃসর্গ সেজেছে অপরূপ সাজে। নীল অভ্রের বুক চিরে শুভ্র মেঘেরা দল বেঁধে উড়ে যাচ্ছে অজানা গন্তব্যে। ক্যালেন্ডারের পাতার সাথে সাথে প্রকৃতিও জানান দিচ্ছে শিউলি ঝরা শরতের আগমন ঘটেছে। পূর্ব দিগন্তের বিভাস্বর আলো শিশির ভেজা সবুজ ঘাসেদের রাঙিয়ে দিচ্ছে। রৌদ্র ছায়ার মাঝে একটা মরা গাছের মগডালে বসে কৃষ্ণবর্ণের একজোড়া ময়না পাখি খক খক করে ডেকে যাচ্ছে। পরিত্যক্ত স্থানে অযত্নে বেড়ে ওঠা গগনশিরীষ গাছের সাদাটে ফুলের সুবাসে চারপাশ মোহিত হয়ে আছে। শরতের এই অনিন্দ রূপের মাঝেও কোথাও যেন একরাশ বিষাদময়তার নিরন্তর বুক কাঁপছে। রেল স্টেশনের চত্বরে ইস্পাতের বেঞ্চে বসে আছেন এক মধ্যবয়স্ক নারী, বয়স 50-এর কাছাকাছি। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও বয়সের তুলনায় সাফেদ বলা চলে। পরনে কালো বোরকা, চুল শ্যাওলা রঙের ওড়নায় আবৃত। চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গাল ঘেঁষে নামতেই একটা সমর্থ হাত কাঁধ স্পর্শ করল। মধ্যবয়স্ক এক পুরুষ কণ্ঠে কোমলতা মিশিয়ে ডাকলেন, মাহমুদা। ভদ্রমহিলা নিঃশব্দে অশ্রু মুছে চোখ তুলে তাকালেন। সাহসা নির্লিপ্ত ভঙ্গিতে হাসার চেষ্টা করলেন। মধ্যবয়স্ক লোকের ঠোঁটে হাসির পরিবর্তে চেহারায় উদ্বেগের ছাপ স্পষ্ট দেখা গেল। চিন্তিত কণ্ঠে জানতে চাইলেন, কাঁদছ কেন? কতগুলো বছর পর জন্মভূমিতে পা রাখলাম, ভাবতেও পারিনি আবার কোনো দিন এই মাটিতে পা রাখব। আমরা যা ভাবি তা সবসময় ঠিক হয় না, কখনো কখনো ঠিক সেটাই হয় যেটা আমরা কল্পনাও করি না। মধ্যবয়স্ক লোক অবচেতন মনে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ভদ্রলোকের নাম আমিনুল ইসলাম। বর্তমানে ঢাকায় এয়ার মার্শাল পদে কর্মরত অবস্থায় আছেন। ভদ্রমহিলার নাম মাহমুদা খান আমিনা। তারা সম্পর্কে স্বামী স্ত্রী। আমিনুল ইসলাম পুরুষকণ্ঠে বললেন, খাবে চলো। মাহমুদা তৎক্ষণাৎ বললেন, খিদে নেই, সারা রাত কিছুই খাওনি, এভাবে না খেয়ে থেকে শরীর খারাপ করবে। তুমি গ্রামে আসতে চেয়েছো, আমি নির্দ্বিধায় তোমাকে নিয়ে এসেছি। একটা বারের জন্য বাধা দেওয়ার চেষ্টা করিনি। তুমি এখন না খেলে শরীর খারাপ হবে। বাড়িতে কোনো একটা অঘটন ঘটলে কি হবে ভাবতে পারছো? মাহমুদা মলিন গলায় বললেন, আমার খুব ভয় হচ্ছে। ভয় পেও না, মনে সাহস রাখো। ভাইজানের মুখোমুখি হলে কি হবে? মাহমুদা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, তোমার ভাইপো সব সামলে নেবে, দেখে নিও। মাহমুদা মৃদু হেসে বললেন, ওর ভরসাতেই তো এত দূর থেকে আসা। এখন খাবে চলো। সকালের নাস্তা শেষে রিকশায় করে দুজন বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন। মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত গলায় বললেন, সাবধানে যেও, আর কোনো সমস্যা হলে জানিও। তুমি যাবে না? আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে, তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো। আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব? হ্যাঁ, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। আচ্ছা। মাহমুদা বাসের মাঝামাঝি একটা সিটে বসেছেন। তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন চেহারার দিকে। কিছুক্ষণের মধ্যেই বাস চলতে শুরু করলো। পিচ ঢালা রাস্তার দুধারে সরাসরি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের মাঝ বরাবর বাস চলছে। সকালবেলার মৃদু বাতাস, আকাশ জুড়ে মেঘেদের ভেলা, গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি, আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে। আধা পাকা বিস্তৃত ধানক্ষেত পেরিয়ে মাহমুদার দৃষ্টি নদীর তীরে শুভ্রত ছড়ানো কাশফুলে নিবৃষ্ট হয়ে আছে। সহসা চোখের সামনে ভেসে উঠেছে চিরসুখময় শৈশবের আহ্লাদিত স্মৃতি। বাবা মায়ের চোখের মণি, সেই সাথে 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি। বড় 2 ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার সাধ্য নেই। গ্রীষ্মের কালবৈশাখী ঝড়ে আমকুড়োনো মুষলধারের বৃষ্টিতে কাক ভূষিগ্ন হয়ে বাড়ি ফেরা,
শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া, এই সবই এখন ধুলো জমা অতীত। বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃতভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপলাবণ্যে পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল। গ্রামের মায়াডোরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেওয়ালের মাঝে বন্দী হয়েছিল। গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল। বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কের আতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নঘোর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেওয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল। সেই দিনের পর বাবার কোনো ভিটাতে পা পর্যন্ত রাখতে পারেননি। 1 বছরের মাথায় মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন, কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোঁয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন। ঝরাপাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান। অস্তিত্বের সংগ্রামে সুখ বাজি রেখে এক আকাশসম বিষাদ বুকে চেপে ঝাপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নির্বাস থেকে। সেই থেকে কেটে গেছে বহু বছর। চলিত পথে অসংখ্যবার হোঁচট খেয়েছেন, শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন। তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠেছে। অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে। আকস্মাৎ চলন্ত বাসে ব্রেক কষল ড্রাইভার। গতিজড়তার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে। উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদা জানালার বাইরে তাকালেন। নিভৃত চিন্তের আগুনতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি। কপাল পর্যন্ত ঘোমটা টেনে বাস থেকে নামলেন। সকাল পেরিয়ে দুপুর হতে চলল। সূর্যের উত্তাপে উত্তপ্ত নিঃসর্গ। মাহমুদা চিরনেত্রে চারপাশে নজর বোলাতে লাগলেন। এতগুলো বছরে প্রায় সবই বদলে গিয়েছে। কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীরগতিতে হাঁটতে শুরু করলেন। চিরসবুজে বেষ্টিত গ্রামের মাঝ বরাবর বিশালাকৃতি এক হাফ বিল্ডিং বাড়ি। নব্য টিনের চাল আর রঙিন দেওয়ালের চাকচিক্য দেখেই বাড়ির নতুনত্ব বোঝা যাচ্ছে। বাড়ির সামনে উঠানের একপাশে বিস্তীর্ণ পরিসরে রান্নার আয়োজন চলছে। আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীদের সমাগম দেখে বিয়ে বাড়ির থেকে কম কিছু মনে হচ্ছে না। উঠান পেরিয়ে বিস্তৃত মাঠের অবস্থান। উঠানের শেষ প্রান্তে মেহগনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন খানবাড়ির কর্তা আলী আহমদ খান। পরনে শুভ্র রঙের পাঞ্জাবি, মাথায় সাফেদ টুপি। এইমাত্র বাবা মায়ের কবর জিয়ারত করে এসেছেন। নানি টানে অতীতের কলহ ভুলে প্রায় 30 বছর পর সপরিবারে গ্রামে এসেছেন তিনি। বাবা মায়ের কবর জিয়ারত করতে অসংখ্যবার কবরস্থানে এসেছেন ঠিকই, কিন্তু কখনো বাড়ি পর্যন্ত আসেননি। বছর 3 আগে দেখা এক দুঃস্বপ্নে পাষাণ মূর্তির ন্যায় মানবের মন বিগলিত হয়েছিল। আচমকা গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নেন। বছর 2 মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে সফল হয়েছেন। গতকাল বিকালে গ্রামে এসে আত্মীয় স্বজন প্রতিবেশীদের বাড়িতে গিয়ে সবার সাথে দেখা করে দাওয়াত দিয়ে এসেছেন। শহরের ঝঞ্ঝাটময় প্রত্যাহিক জীবন ভুলে কিছুদিনের জন্য হলেও সন্তানরা যেন আনন্দময় জীবন উপভোগ করতে পারে, তার জন্যই তার এই অতিশয় আয়োজন। আলী আহমেদ খান দুর্বোধ্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছেন। মোজাম্মেল খান অধীর পায়ে এগিয়ে এসে ভাইজানের পাশে দাঁড়িয়ে স্পর্ধ কণ্ঠে শুধালেন, কি ভাবছো ভাইজান? আলী আহমেদ খান চোখ নামিয়ে ভাইয়ের দিকে তাকালেন। মলিন হেসে বললেন, সুখ দুঃখে কাটানো দিনগুলোর কথা মনে পড়েছে। কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, তোমার কি মাহমুদার কথা মনে পড়ছে না? আলী আহমেদ খান পরিস্ফুট চোখে ভাইয়ের দিকে তাকালেন, তবে কিছুই বললেন না।
মোজাম্মেল খান সাহসা দৃষ্টি মাটিতে নামিয়ে নিয়েছেন। শান্তপর্ণে নিঃশ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বলতে শুরু করলেন, গতকাল বাড়িতে আসার পর থেকে কেন জানি মাহমুদার কথা খুব মনে পড়ছে। এই বাড়িতে মাহমুদার ছোটবেলার সব স্মৃতি জড়িয়ে আছে, চাইলেও মন থেকে ভুলতে পারছি না। তোমার কি কিছুই মনে পড়ছে না ভাইজান? আলী আহমেদ খান কিছু বলার আগেই পেছন থেকে ছোট ভাই ইকবাল খান ডাকলেন, ভাইজান রান্না প্রায় শেষ পর্যায়ে, তোমাদের ডাকছেন, আসছি। আলী আহমেদ খান এক সেকেন্ড দেরি না করে বাড়ির দিকে পা বাড়ালেন। মোজাম্মেল খান বুকে চাপা নিঃশ্বাস ছেড়ে ছোট ভাইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তানভীর কোথায়? এখানেই তো ছিল, হয়তো কোথাও গিয়েছে। অপরিচিত জায়গায় এত ঘোরাঘুরি করার কি প্রয়োজন? ভাইয়া তুমি এত রাগ করছো কেন? আমি রাগ করছি না, তবে ভয় হচ্ছে। কিসের ভয়? খালের ওই পারের মানুষগুলো কেমন তুই জানিস না? গতকাল রাতে আমি আর ভাইজান বাড়ি গিয়ে দেখা করে এসেছি। কথাবার্তা স্বাভাবিকভাবে বললেও তাদের আচরণ ছিল অস্বাভাবিক। আমাদের দাওয়াত আদেও গ্রহণ করবে কি না কে জানে। কার মনে কি চলে বলা তো যায় না। আমি তাদের বিষয়ে তানভীরকে কিছুটা বলেছি। তানভীর বলেছে ওই দিকে যাবে না, তুমি চিন্তা করো না। মোজাম্মেল খান সুস্থির নিঃশ্বাস ছেড়ে আবারও প্রশ্ন করলেন, আবিরের সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ, কিছুক্ষণ আগেই কথা বললাম। আমরা সবাই গ্রামে এসেছি শুনে ভীষণ মন খারাপ করেছিল। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, মন খারাপ করাটাই স্বাভাবিক। গ্রামে বাড়ি করার পরিকল্পনাটা ভাইজানের মাথায় যে আবিরই ঢুকিয়েছিল। কি বলছো, সত্যি? হ্যাঁ, আবির থাকলে গোটা বাড়িটা আজ পরিপূর্ণ হতো। ঠিক বলছো ভাইয়া। এখন চলো। বাড়ির কাছে পুরনো প্রাইমারি স্কুলের তালাবদ্ধ রুমের সামনে উন্মুক্ত বারান্দায় মাহমুদা অন্যমনস্কভাবে বসে আছেন। পেছন থেকে উৎফুল্ল এক পুরুষালী কণ্ঠে ডাকলো, ফুপি। মাহমুদা আকস্মাৎ ঘাড় ঘুরালেন। লম্বা সুঠাম দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের এক যুবক দাঁড়ানো, গলা ভর্তি দাড়ি অধর জুড়ে লেপ্টে আছে, পুলকিত হাসি। মাহমুদা বসা থেকে উঠে দাঁড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন। যুবকের গালে হাত বুলিয়ে মোলায়েম কণ্ঠে ডাকলেন, তানভীর। তানভীর সালাম দিয়ে শান্ত গলায় জানতে চাইল, কখন এসেছ? সালামের উত্তর দিয়ে মাহমুদা জানালেন, এই তো কিছুক্ষণ। কল দাওনি কেন? জানালে আমি আগেই চলে আসতে পারতাম। তোর ফুপাজি না জানালে আমি জানাতামই না তোকে, একাই চলে যেতাম। তানভীর মৃদুস্বরে প্রশ্ন করল, আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ভাইজান ভাইয়া কি করছেন? এখন বাড়িতে যাওয়া কি ঠিক হবে? সকাল থেকে বড় আব্বু আব্বুরা সবাই ব্যস্ত। এতক্ষণে বোধহয় খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে। তুমি চিন্তা করো না, চলো। মাহমুদা কোমল কণ্ঠে জানাতে চাইলেন। মাহদিবা কোথায়? বাড়িতেই আছে, গেলেই দেখতে পাবে। তানভীর আর কিছু বলল না। গ্রামের আঁকাবাঁকা রাস্তা ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মাহমুদা খান নাক পর্যন্ত ঘোমটা টেনে তানভীরকে অনুসরণ করছেন। মোজাম্মেল খানের একমাত্র ছেলে তানভীর, সম্পর্কে মাহমুদা খানের আপন ভাইপো। ভালোবেসে বিয়ে করার অপরাধে ভাইদের কাছে যিনি মৃতপ্রায়। মাস 3 আগে অনাকাঙ্ক্ষিতভাবে তানভীরের সাথে পরিচয় হয়েছিল মাহমুদা খানের। খানবাড়ির নিয়মনীতি, বড় আব্বুর রাগ, জেদের ঊর্ধ্বে ছিল রক্তের সম্পর্ক। জন্মের পর এতগুলো বছর ফুপিকে না দেখা সত্ত্বেও অস্বীকার করতে পারেনি। বাড়ির মানুষের অন্তরালে ফুপির সাথে অবাধে যোগাযোগ রেখেছে। বাসার মানুষদের হঠাৎ গ্রামে আসা বড় আব্বুর বিশাল আয়োজনের ব্যাপারে জানিয়েছিল ফুপিকে। বাপাজোরের তীব্র ব্যথা আড়াল করতে একটুখানি সুখের খুঁজে ভাই ভাবিদের চোখের দেখা দেখতে এসেছেন তিনি। বাড়ির কাছে আসতেই বিড়বিড় করে কিছু বলে তানভীর দ্রুত চলে গেল। তানভীরকে বাড়িতে ঢুকতে দেখে আলী আহমেদ খান উঁচু গলায় ডাকলেন, তানভীর। জি বড় আব্বু। কোথায় গিয়েছিলে? এই তো সামানে। মেহমানদারি করতে পারবে? জি পারবো। ঠিক আছে যাও। তানভীর মাথা নিচু করে রয়েস হয়ে নিঃশ্বাস ছাড়ল। দাঁত দিয়ে জিভ কেটে ব্যস্ত পায়ে সরে গেল। সময় নিলেই বড় আব্বুর নিকট ধরা পড়ার প্রবল সম্ভাবনা আছে। তানভীর মনে মনে
বিড়বিড় করতে করতে হাঁটছে আর বারবার ঘাড় ফিরিয়ে ফুপিকে দেখার চেষ্টা করছে। আচমকা সিঁড়িতে হোঁচট খেয়ে পড়তে নিল। আকস্মাৎ নরম দু হাত আঁকড়ে ধরল তানভীরকে। অপ্রত্যাশিত ঘটনা এড়াতে নিজেকে সামলে চোখ তুলে তাকালো। নীল আকাশের শুভ্র মেঘের মতোই সাফেদ রঙের জামা পরে কাজল টানা চোখে দাঁড়িয়ে আছে মেঘ। ও আকাশের বুকে উড়ন্ত মেঘ নয়, তানভীরের একমাত্র বোন মাহদিবা খান মেঘ। তানভীরের দুর্গতি দেখে মেঘ কপাল কুঁচকে নীরস কণ্ঠে শুধালো, ভাইয়া তুমি কি চোখে দেখো না? তানভীর শান্ত কণ্ঠে বলল, খেয়াল করিনি। মস্ত বড় সিঁড়িগুলো খেয়াল করনি? মন কোথায় তোমার? তানভীর শঙ্কিত নেত্রে ফুপিকে খুঁজছে। মেঘের অহেতুক প্রশ্ন শুনে বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু একমাত্র বোনের মায়াভরা চোখ আর মোহময় আনন্দ দেখে মুহূর্তেই চেহারার বিরক্তিভাব সরে গেল। তানভীরের ঠোঁটে অজান্তেই হাসি ফুটল। মেঘ কৌতূহলী হয়ে জানতে চাইল, হাসছ কেন? তানভীর দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করল, এখন কি হাসাও যাবে না? মেঘ ভেংচি কেটে আদরণীয় কণ্ঠে বলল, হাসো, মন খুলে হাসো, আমি গেলাম। মেঘ চঞ্চল হয়ে উঠোনের দিকে ছুটল। তানভীর মৃদস্বরে ডাকল, বনু। মেঘ সাহসা থমকে দাঁড়ালো আর চোখে তাকিয়ে আলগোচে ভুরু নাচালো। তানভীর নিবিড় কণ্ঠে প্রশ্ন করল, খেয়েছিস? হ্যাঁ। কোথায় যাচ্ছিস? মিম আর আদি ওই দিকে আছে, ওদের কাছেই যাচ্ছি। ঠিক আছে যা, কিন্তু বেশি দূর যাবি না। আচ্ছা। মেঘ দ্রুত পায়ে চলে গেল। তানভীর সতর্কতার সহিত চারিদিকে নজর বুলালো। সংখ্যা লুকিয়ে ভারী নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটে ঝলমলে হাসি টেনে অকুত ভঙ্গিতে পা বাড়ালো। চেনা অচেনা আত্মীয়দের ভিড়ে মাহমুদা খাবার খেতে বসেছেন। আলী আহমেদ খান, মুজামেল খান দুই ভাই নিজের হাতে মেহমানদের প্লেটে খাবার দিচ্ছেন। মাহমুদা ঘোমটার আড়াল থেকে ছলো ছলো চোখে ভাইজানের অবসন্ন চেহারার দিকে তাকিয়ে আছেন। কতগুলো বছর পর ভাইজানকে এত কাছ থেকে দেখছেন। মাহমুদা খানের দু চোখে অসহায়ত্বের ছাপ। নিজের মনের অস্ফুট অনুভূতির কান্নায় রূপ নিতেই বেশি সময় লাগালো না। মাহমুদার প্লেটে ভাত দিতে দিতে আলী আহমেদ খান অনুচ্চ কণ্ঠে শুধালেন, আপনি খাচ্ছেন না কেন? ভাইজানের কণ্ঠে বুক কেঁপে উঠল মাহমুদার। অনুতাপে কান্নার গতি তীব্র হয়ে উঠল। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, কি হলো? তানভীর দূর থেকে এই দৃশ্য দেখে দ্রুত এগিয়ে এসেছেন। বড় আব্বুর দিকে তাকিয়ে মায়াবী হেসে বলল, বড় আব্বু আপনি কিছুক্ষণ রেস্ট নিন, আমি দেখছি। সমস্যা নাই, আমি পারবো। জানি পারবেন, তবুও কি? ভাইয়া বলেছে শরীরের ওপর প্রেশার পড়ে এমন কোনো কাজ আপনি যেন না করেন। আলী আহমেদ খান মলিন হেসে বললেন, দায়িত্ব নিলেই কিন্তু হবে না, ঠিক মতো পালনও করতে হবে। জি অবশ্যই। মাহমুদা চোখ মুছে একদৃষ্টিতে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। তানভীর ফুপির প্লেটে আরেক চামচ ভাত দিতে দিতে ধীর কণ্ঠে বলল, বড় আব্বু বললেন খেতে বসে কান্না করতে নেই। মাহমুদা ব্যথিত দৃষ্টিতে ভাইপোর দিকে এক পলক তাকালেন, তবে কিছু বলতে পারলেন না। মোজাম্মেল খান এগিয়ে এসেছেন। তানভীরকে দাঁড়িয়ে থাকতে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে হবে? তানভীর গলা খাঁকড়ি দিয়ে ভীতিকর কণ্ঠে বলল, যাচ্ছি আব্বু। দুঃসাহসিক কর্মকাণ্ডে তানভীর নিজেই আটকে উঠছে বারবার। বুকের ভেতরটা ভীতিপ্রদভাবে কম্পিত হচ্ছে। দেখতে শুনতে সুঠামদেহী হলেও তানভীরের বুকে পর্যাপ্ত সাহসের বড্ড অভাব। ফুপিকে গ্রামে আনার পরিকল্পনা মূলত আবিরের ছিল। আলী আহমেদ খান আর মালিহা খানের একমাত্র ছেলে সাজ্জাদুল খান আবির উচ্চশিক্ষার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করেছে। তানভীর আর আবির সম্পর্কে চাচাতো ভাই হলেও তাদের দুজনের সম্পর্ক বরাবর বন্ধুর মতো। বসার ঘরে সোফায় বসে আছেন মালিহা খান, পাশেই মেজোজা হালিমা বেগম আত্মীয় স্বজনদের সাথে গল্প করছেন। ছোট যা আকলিমা আরা ছেলেকে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। ইকবাল খান ও আকলিমার একমাত্র মেয়ে মেহরিন খান মিম এবং একমাত্র ছেলে
আহরাজ খান আদি। বাসায় রীতিমতো বন্দি অবস্থায় থাকা আদি গ্রামে এসে ইতিমধ্যেই মুক্ত জীবন পেয়েছে। আব্বু ও বড় আব্বুদের শাসন, মেজাজ কোনো কিছুই তার ধারের কাছে ঘেঁষতে পারছে না। নতুন নতুন বন্ধু বানাচ্ছে আর তাদের সাথে ছুটোছুটি করছে। মিম আর মেঘ হাতে হাত রেখে বাড়ির আশেপাশে ঘুরছে। মাহমুদা বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবিদের দেখলেন। কথা বলার তীব্র ইচ্ছা থাকা সত্ত্বেও ভাইজানের ভয়ে কথা বলার সাহস করতে পারেননি। অভিমানের পাহাড় বুকে চেপে নিঃশব্দে অশ্রু মুছে চলে যেতে নিলেন। আকস্মাত ইকবাল খানের মুখোমুখি হলেন। অপ্রত্যাশিত ঘটনায় চোখাচোখিতে দুজনেই চমকে উঠলেন। মাহমুদা নিজের অজান্তেই স্নেহের কণ্ঠে ডেকে উঠলেন, ভাই। দ্রুত গতিতে হঠাৎ বেগ পড়ায় ইকবাল খানের নিঃশ্বাস ভারী হয়ে গিয়েছে। চোখে সীমাহীন বিস্ময় নিয়ে কপাল কুঁচকে তাকালেন। এত বছর পর বোনকে এক দেখায় চিনতে পারার কোনো সম্ভাবনা নেই, তবুও বুকের বাপাসটা আকস্মিকভাবে কেঁপে উঠল। বাইরের হৈহুল্লোড়ের শব্দে ডাকটা ঠিকমতো কর্ণপাত হয়নি বলে ইকবাল খান মৃদুস্বরে জানতে চাইলেন। কি বললেন? মাহমুদা সাহসা কেঁপে উঠলেন। তানভীরের ফোনে ভাই ভাবিদের ছবি দেখেছেন তিনি, তাই এক দেখাতে সবাইকে চিনতে পারলেও মুখ ফসকে ছোট ভাইকে ভাই বলে সম্বোধন করায় নিজের প্রতি ক্ষুব্ধ হচ্ছেন। হতবুদ্ধিতার পরিচয় দিতে চান না বলে নিজেকে ধাতস্থ করে ঘোমটা টেনে দ্রুত পাশ কাটিয়ে চলে যেতে লাগলেন। প্রকৃতির কি অদ্ভুত নিয়ম! ভালোবাসায় গড়ে ওঠা সম্পর্কগুলো কখনো কখনো রাগ, জেদ আর অভিমানের সামনে হুমড়ি খেয়ে পড়ে। কত সহজে হারিয়ে যায় সব অধিকার বোধ। ইকবাল খান শঙ্কিত নেত্রে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। চোখ বুজে গভীর নিঃশ্বাস ছেড়ে নিচু গলায় আওড়ালেন, কে তিনি? ইকবাল খান চোখ খুলতে খুলতে মাহমুদা উঠান পেরিয়ে চলে গিয়েছেন। কয়েক মুহূর্তের সাক্ষাতে ইকবাল খানের মস্তিষ্কে ভাটা পড়েছে। পিনপতন নিস্তব্ধতা কাটিয়ে ঘরে ঢুকলেন। সময়টা মধ্যবিকালের মাঝামাঝি। প্রকৃতি স্তব্ধ হয়ে আছে। পবনশূন্য গাছের পাতাগুলোকে প্রস্তর ন্যায় শক্ত মনে হচ্ছে। মাঠের পাশে রাস্তায় পাশাপাশি দুটো জলপাই গাছ, অপোক্ত জলপাই গাছ সুপোক্ত হওয়ার পথে। 12-14 বছরের এক ছেলে গাছে উঠেছে। মিম আর মেঘ গাছের নিচে দাঁড়িয়ে আছে। মাহমুদা খান দ্রুত হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ মেঘকে দেখেই থমকে দাঁড়ালেন। চুলের মাঝ বরাবর সিথি করা, দুপাশে বিনুনি করে পেছনে খোপা করেছে। তার ওপর শিফনের ওড়না দিয়ে চুল ঢেকে রেখেছে। মুখের আকৃতি কিছুটা দীর্ঘাকার, দীঘল চোখে গাঢ় করে কাজল টানা, ঠোঁটগুলো গোলাপি রঙে রাঙিত। মেঘের মোহ মিশ্রিত মায়াবী রূপে মাহমুদা মুগ্ধ চোখে চেয়ে আছেন। মেঘের চোখে মুখে যেন নিজের অল্পবয়স্ক ছাপ ভেসে উঠেছে। সোনালি আলোয় মেঘের আহ্লাদী মুখখানা দেখে অনুভূতি চেপে রাখতে পারলেন না। মাহমুদা দু হাতে মেঘের দুগালে হাত রেখে কপালে চুমু খেলেন। আকস্মিকতায় চমকালো মেঘ। মাহমুদা মেঘের মাথায় হাত বুলিয়ে মৌনতা ভেঙে জিজ্ঞেস করলেন, কেমন আছিস মা? মেঘ কপালে ভাঁজ ফেলে কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল। ভদ্রমহিলার চোখের পানি দেখে মেঘের মনের ভেতর প্রশ্নরা দল বেঁধে ছুটোছুটি করছে। গতকাল থেকে এই অবিদ্য অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তাদের, কিন্তু এতটা যত্ন নিয়ে কেউ চুমু খায়নি। অস্থিরতায় বুক কাঁপছে, ভ্রু কুঁচকে আছে। নিরুত্তর মেঘ এবার অস্থি কাটিয়ে উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে ঠিক চিনতে পারিনি। এর মধ্যে মিমও চনমনে ভঙ্গিতে মেঘের পাশে দাঁড়ালো। লম্বায় মেঘের থেকে কিছুটা ছোট, গায়ের রংটাও মেঘের তুলনায় কিঞ্চিত চাপা, তবে দুজনের চোখের আকৃতি অবিকল এক, আর হাসি দেখলে মনে হবে দুজন যমজ বোন। মাহমুদা মিমের গালে মাথায় হাত বুলিয়ে কপালে মৃদু চুমু খেয়ে বললেন, দোয়া করি তোরা অনেক বড় হ। মেঘ আর মিম মুখ চাওয়াচাওয়ি করে সাহসা পেছনে ঘুরে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কে আপনি? দুজন স্পষ্ট চোখে মাহমুদার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করেছে। মনের ভেতরে চলমান প্রশ্নগুলো উত্তর খোঁজার যুদ্ধে নেমেছে। যথার্থ উত্তর না পেলেই যেন ধ্বংস করবে অন্তঃকরণ। মাহমুদার কান্নায় ভেজা চোখ ঝর্ণার পরন্ত পানির বেগে আছড়ে পড়ছে বুকে। সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো হৃৎপিণ্ড কাঁপছে অবিরাম।
মেঘের মন বলছে বিষণ্ণতায় কাতর ওই দুই চোখে রহস্য লুকিয়ে আছে। মেঘ চোখ বন্ধ করে শুকনো মুখে ঢোক গিলে মিমের দিকে তাকিয়ে জানতে চাইল, তুই চিনিস তাকে? মিম ঝটপট উত্তর দিল, না, সকাল থেকে দেখিনি একবারও। আকস্মাৎ পুরুষালী গমগমে কণ্ঠস্বর শোনা গেল, এখানে কি করছিস তোরা? শঙ্খবিদ ফিরল দুজনের। পুনরায় ঘুরে দাঁড়ালো। কপাল কুঁচকে শটান দেহে দাঁড়িয়ে আছে তানভীর। পাঞ্জাবির হাত ভাঁজ করায় মনোযোগী সে। মিম ছোট করে বলল, জলপাই খেতে এসেছিলাম। তানভীরের অভিব্যক্তি অপরিবর্তিত। চোখ তুলে গাছের দিকে তাকালো। দৃষ্টিতে দৃঢ়তা এনে গাছে থাকা ছেলেটাকে ধমকের স্বরে শোনালো, জামিল, জামিল না তুই? জি ভাই। গাছ থেকে নাম এক্ষুনি। মেঘের দু চোখে বাক্রতা, মনে প্রচণ্ড দ্বিধা। মাহমুদা চলে যাচ্ছেন। মেঘ সেদিকে এক পলক তাকিয়ে তারপর ছটফটিয়ে ডেকে উঠল, ভাইয়া শোনো। কি? ওই ভদ্রমহিলাকে কি তুমি চেনো? কেন? তিনি আমাদের আদর করছিলেন আর কাঁদছিলেন। মনে হলো কিছু বলতে চাইছিলেন। জিজ্ঞেস করলাম কিন্তু কিছুই বললেন না। রহস্যময় নারী মনে হলো। এর মধ্যে জামিল কতগুলো জলপাই হাতে গাছ থেকে লাফ দিয়েছে। ধাপ করে মাটিতে বসতেই মিম, মেঘ দুজনেই আঁতকে উঠল। তানভীর বিরক্তিকর স্বরে বলল, বাড়িতে যা। তুমি কোথায় যাচ্ছ? রহস্যময় নারীর সাথে দেখা করে আসি। আমরাও যাব। জি না, তোরা সোজা বাড়ি যাবি। ঠিক আছে। বিকেলের শেষভাগ রক্তিম সূর্য পশ্চিমের আকাশ রাঙিয়ে রেখেছে। মেঘেরা রোদ্দুর ঢেকে ছুটছে অজানা গন্তব্যে। কংক্রিটের শহর ক্লান্ত হলেও ক্লান্ত হয় না প্রকৃতি। সেকেন্ডে সেকেন্ডে যেন নব্যরূপে সেজে ওঠে। স্বপ্নজগতের অসম্পূর্ণ স্বপ্নের সমাপ্তি টেনে আড়মোড়া ভেঙে বিছানায় বসল মেঘ। পাশেই মিম বেঘোরে ঘুমাচ্ছে। বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে ঘর থেকে বেরিয়েছে। আত্মীয়দের ভিড় কমেছে অনেকক্ষণ হলো। আব্বু, বড় আব্বুর দেখাও নেই। বারান্দার একপাশে বসে মহিলা আকলিমারা গল্প করছেন। তাদের সাথে গল্প করার তেমন ইচ্ছে নেই মেঘের। মাথা ভর্তি আজে বাজে চিন্তা আর মনের খচখচানি ভুলতে একা একা ঘুরতে বেরিয়েছে। কয়েকটা বাড়ির পরে ছোটোখাটো একটা খাল। খালে তেমন পানি নেই। মেঘ সবুজ ঘাসে আবৃত খালের পাড়ে বসে আছে। দৃষ্টিতে উদাসীনতা, বুকের ভেতর হাহাকার। বিকেলে ঘুমালে মাঝে মধ্যেই এমনটা হয়। তখন মনে হয় সমগ্র বিশ্ব তছনছ করে ফেললেও মন ভালো হবে না। গ্রীষ্মের সন্ধ্যায় প্রস্ফুটিত জুই, ভোরের ফোঁটা গন্ধরাজ কিংবা মন মাতানো সৌন্দর্যের অধিকারী গোলাপের তীব্র সুবাসেও কখনো কখনো মনকে আকৃষ্ট করতে ব্যর্থ হয়। অকারণেই মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। আবার অদৃশ্য এক মায়াবী স্বপ্নঘোর মাঝে মধ্যেই মুহূর্তেই মন ভালো করে দিয়ে যায়। অদ্ভুত এক অনুভূতির মনপিঞ্জরে সুখের আভাস ছড়ায়, হৃদয়ে প্রাণের মোহ জাগায়। গধূলিবেলা রৌদ্রময়ী আকাশ দেখেই অজান্তেই বক্ষস্পন্দন কম্পিত হয়। হৃদয়ের সবটুকু জুড়ে প্রবলভাবে কারো শূন্যতার অনুভব করে। এই শূন্যতার নাম নেই, রং নেই, আর কোনো রূপও নেই। শহরের বুকে সন্ধে নামলেই নিয়নবাতির হলদে আলোর ভিড়ে সেই শূন্যতা বিলীন হয়ে যায়। মেঘ আনমনে নিজেকে প্রশ্ন করে, কাকে মিস করি আমি? আর কেনই বা মিস করি? বর্ষণের অস্প্রান্ত আকাশের মতো প্রশ্নগুলো বিধ্বস্ত প্রায়, যার উত্তর খুঁজে পাওয়া দুষ্কর। রহস্যময় জীবনের সামান্য একটা রহস্য মেঘ আজও উদ্ঘাটন করতে পারেনি। প্রায় সন্ধে হতে চলল। মেঘ এখনও বসে আছে। খালের ঘোলাটে পানিতে ছোট ছোট টোপাপানা সচ্ছন্দে ভেসে বেড়াচ্ছে। মেঘ আপন মনে নুড়ি ছুঁড়ছে পানিতে। অস্থির চিত্তের অস্থিরতা কিছুটা কেটেছে। প্রকৃতির মায়ায় মনের আকাশ মুগ্ধতায় ভরে উঠেছে। তানভীর হঠাৎ পেছন থেকে উঁচু গলায় শুধালো, বুনু, এখানে কি করছিস? তানভীর ফোন কানে ধরে মেঘের থেকে প্রায় 20 হাত দূরে দাঁড়িয়ে আছে। তানভীরের দু চোখে উদ্বেগের ছাপ। ঢোক গিলে ধীর কণ্ঠে কিছু বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিয়েছে। মেঘ বসা থেকে উঠতে উঠতে বলল, বাড়িতে ভালো লাগছিল না, তাই এখানে এসেছিলাম। তানভীর এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে বলল, এটা কি নিজের বাসা পেয়েছিস? তানভীর এলোমেলোভাবে নিঃশ্বাস নিচ্ছে।
কপাল ঘামছে, চিকচিক করছে। মেঘ উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করল, তুমি হাঁপাচ্ছ কেন ভাইয়া? তুই আমাকে না বলে কেন এসেছিস? মেঘ ঠোঁট বাঁকিয়ে বলল, এখানে আসলেও তোমাকে বলে আসতে হবে? হ্যাঁ, বলে আসতে হবে, কারণ এখানে আমরা কাউকে চিনি না, আর এই জায়গা আমাদের জন্য নিরাপদও না। নিরাপদ না কেন? বিস্তারিত বলতে পারবো না, বাড়িতে চল। মেঘ আর চোখে তাকিয়ে মিটিমিটি হেসে আবারও প্রশ্ন করল, তুমি কি ভেবেছিলে আমি হারিয়ে গিয়েছি? বাজে কথা বলবি না। তোমার দুশ্চিন্তা দেখে আমার খুব খুশি লাগছে। কেন? বারে, আমি এতদিন ভাবতাম তুমি আব্বু আর বড় আব্বুর ভয়ে আমাকে দেখে রাখো, কিন্তু আজ মনে হচ্ছে তুমি সত্যি সত্যি আমার জন্য দুশ্চিন্তা করো। তোমার দায়িত্ববোধ দেখে আমি অবাক। খুব ভালো লাগছে। বাসায় গিয়ে একটা চকলেট দেব তোমাকে। তানভীর মলিন হেসে বিড়বিড় করে বলল, তুই শুধু আমার দায়িত্ব না, তুই কারো মূল্যবান সম্পত্তি, যাকে অক্ষত রাখা আমার মুখ্য কর্তব্য। বিড়বিড় করে কি বলো? কিছু না। মেঘ ছোট করে ডাকলো, ভাইয়া বল, ওই ফুলগুলোর নাম কি? তানভীর স্পষ্ট চোখে তাকিয়ে বলল, টগর সম্ভবত। এনে দিবে আমাকে? দাঁড়া, নিয়ে আসি। বেশি করে এনো, মিমের জন্য নিয়ে যাব। আচ্ছা। দুধ সাদা বর্ণের একগুচ্ছ টগর ফুল নিয়ে সন্ধ্যার মধ্যেই বাড়িতে এসেছে। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নামাজের জন্য বের হচ্ছিলেন। মেঘকে দেখে শান্ত গলায় জিজ্ঞেস করলেন, এই সন্ধ্যাবেলায় কোথায় গিয়েছিলে? খালের পাড়ে। মোজাম্মেল খান মেঘের কথায় কিঞ্চিত রেগে গেলেন। ভারী কণ্ঠে বললেন, তোমাদের ওইদিকে যেতে নিষেধ করেছিলাম, তারপরেও কেন গেলে? কিছুটা পেছনে তানভীরকে দেখে আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, তানভীর গিয়েছিল তোমার সাথে? জি বড় আব্বু। ঠিক আছে, ঘরে যাও। সন্ধ্যার পর কোথাও বের হওয়ার দরকার নেই। জি আচ্ছা। মেয়ে ঘরে চলে গেল। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, নিজের মনের ভয় ছেলে মেয়েদের মনে কেন দিতে চাচ্ছিস? ওরা আনন্দ করতে এসেছে, তাই করুক। তাছাড়া ওদের বাড়ির মানুষ দাওয়াত রক্ষা করেছে, তার মানে তারাও হয়তো মন থেকে ঝামেলা মিটিয়ে ফেলতে চাইছে। আমার মনে হয় সমাজের ভয়ে দাওয়াত রক্ষা করতে ছেলে মেয়েদের পাঠিয়েছেন। ওনাদের মনে কিছু না থাকলে 3 ভাইয়ের মধ্যে অন্ততপক্ষে একজন হলেও আসতো। দেখি এর মধ্যে দেখা সাক্ষাৎ হয় কি না। তুমি যা ভালো মনে করবে। আত্মীয় স্বজনের প্রায় সবাই চলে গেলেও আলী আহমেদ খানের দুঃসম্পর্কের এক বোন আর ওনার মেয়ে বাড়িতে থেকে গিয়েছেন। মূলত মালিহা খানের জোড়াজুড়িতেই থেকেছেন। উনি আর ওনার মেয়ে বাহারি রকমের পিঠার আয়োজন করেছেন। মালিহা খান, হালিমা বেগম আর আকলিমারা ওনাদের সাহায্য করছেন। মিম আর আদি বিছানায় বসে পা দুলাচ্ছে আর রসপাকান পিঠা খাচ্ছে। মেঘ ফুল হাতে রুমে ঢুকতেই আদি আহ্লাদি কণ্ঠে বলে উঠল, আপুই, কোথায় গিয়েছিলে তুমি? আমি আর আপি ঘুম থেকে উঠে সারা বাড়ি খুঁজছি তোমাকে। ঘুরতে গিয়েছিলাম। দেখ কি সুন্দর ফুল নিয়ে এসেছি। মিম একটা ফুল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বাহ, এত সুন্দর ফুল কোথায় পেয়েছো? ভাইয়া জঙ্গল থেকে এনে দিয়েছে। আকলিমা এক বাটি পিঠা টেবিলের উপর রেখে চাপা স্বরে বললেন, মেঘ, তোর আব্বু রুমে আসার আগে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পিঠা খেতে বস। আম্মু কি খুঁজছিল আমাকে? আকলিমা উত্তর না দিয়ে আবারও রান্নাঘরে চলে গিয়েছেন। মিম বিড়বিড় করে বলল, মামুনি খুঁজেনি, আবির ভাইয়া খুঁজছিল। বোনের মুখে অপ্রত্যাশিত কথা শুনে মেঘের কপালে ভাঁজ পড়ল। নাক মুখ কুঁচকে কণ্ঠে বিরক্তিকর রেস্ট টেনে জিজ্ঞাসা করল, কি বললি? হিটলার হঠাৎ আমাকে খুঁজছিল কেন? আমি ঘুমাচ্ছিলাম, বিস্তারিত শুনিনি। তানভীর ভাইয়া আর মামুনি তোমাকে নিয়ে কথা বলতেছিল, তখন ফোনে আবির ভাইয়ার কণ্ঠ শুনেছি। তুমি কোথায় গিয়েছো সেটাই জিজ্ঞাসা করছিলেন। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এক ভাইয়ের যন্ত্রণায় বাঁচি না, তার ওপর আরেকজন। ধুর, বেড়াতে এসেও শান্তি নেই। আম্মু এসে বকা না দিলেই হয়। মেঘ হাত মুখ ধুয়ে চুপিসারে অল্প কয়েকটা পিঠা খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। অজানা এক সংখ্যায় মেঘের বুক কাঁপছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। আবির নামক অবিনশ্বর কাটার কারণে দুর্বিষহ হয়ে উঠেছে। সম্পর্কে চাচাতো ভাই হলেও তার অধিকারবোধ আপন ভাইয়ের থেকেও কয়েক হাজার গুণ বেশি। বাড়ির বড় ছেলে হওয়ায় আবির সবার নয়নের মণি।
আবির যা বলবে নির্দ্বিধায় সেটাই ঠিক। মেঘ চিৎকার করে আকাশ পাতাল এক করে ফেললেও আবিরের সিদ্ধান্ত থেকে বাড়ির মানুষদের এক চুলো নাড়াতে পারবে না। এখানে আসার আগেই মেঘেদের সাবধান করা হয়েছিল অপরিচিত জায়গায় একা একা কেউ যেন কোথাও না যায়। অথচ মন খারাপের কারণে মেঘের তখন কিছুই মনে ছিল না। আবিরের কান পর্যন্ত কথা পৌঁছে গিয়েছে, মানে অনাবশ্যক কিছু তিক্ত কথা তাকে শুনতেই হবে। একরাশ বিরক্তি বুকে চেপে শ্বাস ছাড়ল। মেঘের জীবনে আবিরের অস্তিত্ব আগুনের ফুলকির মতো। ধরাছোঁয়ার বাইরে থেকেও মেঘের শান্তিময় জীবন ঝলসে দেওয়ার অসম্ভব ক্ষমতা রাখে। স্মৃতি ফলকে কিছু তিক্ত অনুভূতি ব্যতীত মেঘের মনে আবিরের আর কোনো সত্তা অবশিষ্ট নেই। মেঘ তখন সবেমাত্র পঞ্চম শ্রেণীতে উঠেছিল। ছোটবেলা থেকেই খুব ছটফটে স্বভাবের মেয়ে ছিল। সর্বক্ষণ হাসি খুশি থাকা আর খুব সহজে মানুষের সাথে মিশতে পারার অসম্ভব এক ক্ষমতা ছিল। স্কুলে হঠাৎ করেই নতুন ছাত্রদের আগমন ঘটেছিল। পাতলা ধবধবে ফর্সা এক ছেলে, নাম ছিল জয় চৌধুরী। বাবা উপজেলা নির্বাহী অফিসার হওয়ার সুবাদে ঘন ঘন বদলি হতে হতো তাকে। অল্প কয়েকদিনেই মেঘের সাথে জয়ের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। পিচ্চিদের বন্ধুত্ব যেমনটা হয়, চকলেট শেয়ার করা, টিফিন টাইমে একসঙ্গে খেলাধুলা করা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, তাদের বন্ধুত্বের এক সপ্তাহ পার না হতেই আচমকা একদিন টিফিনের সময় আবির স্কুলে এসেছিল। মেঘকে জয়ের সাথে খেলতে দেখে আবিরের চোখ দিয়ে অগ্নিবর্ষণ হয়েছিল সেদিন। ক্রোধের অনলে দাউ দাউ করে জ্বলছিল। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলে সবার সামনে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। সেই সাথে সাথে রাগান্বিত স্বরে চিৎকার করে বলেছিল, আজকের পর কোনোদিন কোনো ছেলের সাথে বন্ধুত্ব করলে সেখানেই মাটিতে পুঁতে ফেলবো তোকে। সেই থাপ্পড়ে মেঘ টানা এক সপ্তাহ জ্বরে ভুগেছিল। অভিমানী মেঘের অভিমানের যাত্রা বরাবরই তীব্র ছিল, কিন্তু সেদিনের থাপ্পড়টা অবুঝ মেয়েটার অন্তরে প্রবলভাবে আঘাত করেছিল। ভয় ডর আতঙ্কের অন্তরালে মেঘের অন্তঃকরণে জন্ম নিয়েছিল আবিরের প্রতি এক আকাশঘৃণা আর বিতৃজ্ঞা। মেঘবালিকার রৌদ্রোজ্জ্বল আন্তরিক্ষ সেদিন কালো মেঘে ঢেকে গিয়েছিল। মেঘলা আকাশের মেঘ সরে রোদ ভাসলেও অভিমানী মেঘের মনের মেঘ আর কাটেনি। আবির শতবার অভিনব উপায়ে মেঘের অভিমান ভাঙানোর চেষ্টা করেও সদা ব্যর্থ হয়েছিলেন। অচিরেই চির ধরেছিল একটা সুন্দর সম্পর্কের মাঝে। মেঘের মনে রাগ, অভিমান, দুঃখ আর অভিযোগগুলো এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এক পর্যায়ে এক বাসায় থেকেও মাসের পর মাস কেউ কারো মুখোমুখি হয়নি। সময় কেটেছে, মেঘ আবিরের মানসিক সম্পর্কের বিচ্ছেদ হয়েছে। আবির পড়াশোনার জন্য দেশ ছেড়েছে। আলো আধারের মাঝে মেঘ যেন আবারও নতুন জীবন পেয়েছিল। ইচ্ছে নদীতে মুক্ত চিত্তে সাঁতার কাটার মতো অসংখ্য ইচ্ছে রচনা হয়েছিল। কিছুদিনের জন্য মনে হয়েছিল জীবনটা রঙিন প্রজাপতির মতো, কিন্তু সেই প্রজাপতি দুঃখের আড়ালে পুড়ে যেতে বেশি সময় নিল না। হঠাৎ করেই তানভীর দায়িত্বশীল ভাইয়ের মতো মেঘের সব দায়িত্ব নিতে শুরু করে। মুক্ত জীবনের মোহে ঝলমলে মনটা কিছুদিনের মধ্যেই বিষাদে রূপান্তরিত হয়েছিল। প্রথম প্রথম আক্রোশে ফেটে পড়লেও ধীরে ধীরে সব কিছু স্বাভাবিক হয়ে উঠেছে। অব্যক্ত কাব্যের অন্তরালে দুঃখ চেপে রেখে জীবনের সুখ খুঁজে নিয়েছিল। তানভীরের যত্ন আর ভালোবাসায় এক অদ্ভুত রকমের দায়িত্ববোধের অস্তিত্ব খুঁজে পেয়েছিল। মেঘও সেভাবেই নিজের জীবন গুছিয়ে নিয়েছে। ভাইয়াকে বন্ধুর মতো ভেবে নিয়েছে। কোনো এক বৃষ্টি ভেজা সকালে মেঘ আকাশের দিকে তাকিয়ে বুকের তপ্ত নিঃশ্বাস ত্যাগ করে বলছিল, আমার মুক্ত জীবন বন্দি থাকুক স্বপ্নঘোরের মাঝে, সাজে বেড়াতে সাজাবো তোমায় শুকনো পাতার ভাজে। ফোনের রিংটনে ঘুম ভেঙেছে মেঘের। কপাল কুঁচকে ঘুম ঘুম চোখে পাশ থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আবির নামটা দেখে আতর্কিতে ঠোঁট বাঁকালো। মেঘ বিরক্তিকর স্বরে ডাকলো, আদি। আদি পাশের রুম থেকে ছুটে আসতেই মেঘ রাগী স্বরে বলল, ফোনটা বড় আম্মুর কাছে নিয়ে যা। বড় আম্মু ব্যস্ত। বলতে বলতেই আদি ফোনটা হাতে নিল। আবিরের নাম দেখে এক সেকেন্ড দেরি না করেই রিসিভ করলো। আদি হাসি মুখে জিজ্ঞেস করলো,
কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। আম্মু কোথায়? কাজে ব্যস্ত। ফোন নিয়ে যাব? না থাক। তোর আপুই কোথায় রে? এখানেই আছে। কথা বলবে? আবির ধীর কণ্ঠে বলল। সে কি আদেও কথা বলবে? আদি মেঘের দিকে ফোন বাড়াতেই মেঘ অগ্নি চোখে তাকালো। আদি নিজের কাছে ফোন নিয়ে লাউড স্পিকার দিয়ে বলল, ভাইয়া তুমি বলো, আপুই শুনছে। আবির আস্তে করে গলা খাঁকড়ি দিয়ে শান্ত গলায় বলল, কেউ কি নিজেকে খুব বেশি বড় মনে করছে? যা খুশি করবে অথচ কেউ কিছু বলবে না, বিষয়টা কি তাই? মেঘ নিঃশব্দে ভেংচি কেটে বিড়বিড় করে কিছু বলল। আদি ঝটফট করে বলে উঠল, ভাইয়া আপুই বলেছে। আমাকে জ্ঞান দিতে হবে না, আমি যথেষ্ট বুঝি। হ্যাঁ, তার প্রমাণ তো আজকেই দিলই। সম্পূর্ণ অপরিচিত একটা জায়গা, মানুষজন কেমন সেই ধারণা নেই, অথচ তার মনে কোনো ভয় নেই। এত দুঃসাহস হয় কি করে? মেঘ কপাল গুটিয়ে বিরক্তি নিয়ে আদির দিকে তাকালো। আদি ফিক করে হেসে বলল, আপুই মনে হয় ভয় পেয়েছে। আর কিছুই বলবে না। আমি বড় আম্মুর কাছে ফোন নিয়ে যাচ্ছি, তুমি একটু অপেক্ষা করো। ভোরের আকাশ কেবল রক্তিম হতে শুরু করেছে। মুক্তার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। প্রাকৃতির মুক্ত বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে আছে। মেঘ আর মিম ঘুম থেকে উঠেই বাড়ির সামনে বিস্তৃত মাঠে চলে গেল। আলতো পায়ে শিশির ভেজা দুবরা ঘাসে হাঁটছে। অনিশ্চয়তার জীবনে স্বপ্ন খোঁজা বারণ হলেও প্রাকৃতিক রূপে হারিয়ে যাওয়ার কোনো বাধা নেই। আকস্মাৎ এক বয়স্ক লোক প্রমোদ গলায় বলে উঠলেন, নাম কি তোমাদের? ভদ্রলোকের দিকে তাকিয়ে মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আদিবা খান মেঘ, আর ও মেহরিন খান মিম। মাশাল্লাহ, খুব সুন্দর নাম। তুমি মোজামেলের মেয়ে? জি আঙ্কেল। আর ও ইকবালের মেয়ে, তাই তো? জি। তোমার বড় আব্বু কোথায়? হাঁটতে গিয়েছেন। আমাদের বাড়ি খালের ওই পারে, এই দিকে বাঁশের সাইকো আছে। ঘুরে এসো আমাদের বাড়ি থেকে, সময় পেলে যাব। আপনি বাড়িতে আসুন আঙ্কেল। না মা, এখন আর বাড়িতে যাব না। তোমাদের আব্বুরা মনে হয় হাটের দিকে গিয়েছেন, আমিও ওই দিকেই যাচ্ছি। ভদ্রলোক হাসি মুখে চলে যাচ্ছেন। যেতে যেতে দু একবার মেঘদের দিকে তাকিয়ে দেখছেন। 20 মিনিটের দূরত্বে ছোটোখাটো একটা বাজার। সকাল থেকে ভাজা শাক আর গ্রামীণ সবজির মেলা বসে। আলী আহমেদ খান ও মোজামেল খান বাজারের একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। ভদ্রলোক এগিয়ে এসে বললেন, কেমন আছো তোমরা? আলী আহমেদ খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আসাদ ভাই? আছি ভালো। বাড়ি থেকে আসার পথে মেয়ে দুজনের সাথে দেখা হলো। মাশাল্লাহ, মেয়েরা যেমন সুন্দর তেমন ভদ্র হয়েছে। দোয়া করবেন ভাই। দোয়া করি। মোজাম্মেল খান মলিন গলায় বললেন, ভাই 1 কাপ চা খান। হ্যাঁ, চা খেতেই আসা। ব্যস্ততার কারণে দাওয়াত রক্ষা করতে পারিনি, তাই ভাবলাম দেখা করা দরকার। আছো নাকি কিছুদিন? 2-1 দিন আছি। সপরিবারে আমাদের বাড়ি থেকে ঘুরে এসো। এবার মনে হয় সম্ভব হবে না, পরবর্তীতে আসলে যাব ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলার ছিল। জি ভাই বলুন। দেখো ভাই, অতীতের জায়গা জমি নিয়ে কি দ্বন্দ্ব হয়েছে না হয়েছে সেসব ভুলে যাও। মনোমালিন্য মনে না রাখাই ভালো। আমরা বহু আগেই সেসব ভুলে গিয়েছি। তোমরা যেহেতু আবারও গ্রামে এসেছো, তাই আমাদের দু পরিবারের মধ্যকার সম্পর্ক নতুন করে মজবুত করার কথা ভাবছিলাম। ঠিক বুঝলাম না। আসাদুজ্জামান মৃদু হেসে বললেন, আমার ছোট ছেলে মাহমুদুল হাসান আদনান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3য় বর্ষে পড়াশোনা করেছে। ছেলে পড়াশোনায় যেমন ভালো, দেখতে শুনতেও মাশাল্লাহ। নিজের ছেলে বলে বলছি না, ওর আচার ব্যবহার খুবই নম্র। আমি বলতেছিলাম মোজামেলের মেয়ে মাহদিবার সাথে আদনানের খুব ভালো মানাবে। ওদের বিয়ে হলে ওরাও সুখে থাকবে, আর আমাদের দুই পরিবারের সম্পর্কও খুব মজবুত হবে। মোজামেল খানের চোখে ক্রোধ উপচে পড়ছে, কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে, ভাঁজ পড়া কপালে ঘাম জমতে শুরু করছে। মুখে বিরক্তি বেশ টেনে যেই কিছু বলতে যাবে, তার মধ্যেই আলী আহমেদ খান নির্বিকার ভঙ্গিতে হেসে উঠলেন।
ভাইজানের হাসির শব্দে থমকে গেলেন মোজাম্মেল খান। বুকের ভেতরটা হঠাৎই কেঁপে উঠল। মনে মনে আওড়ালেন, ভাইজান রাজি হয়ে যাবেন না তো? আলী আহমেদ খানের হাসিতে আসাদুজ্জামান সাহেবও বেশ বিব্রতবোধ করেছেন। আলী আহমেদ খান ঠোঁটে হাসি রেখে কোমল গলায় বললেন, ভাই, আপনার প্রস্তাবটা খুব ভালো, কিন্তু ভুল সময়ে দিয়েছেন, তাই কিছু করা সম্ভব না। কেন, ওর মেয়ের কি বিয়ে হয়ে গিয়েছে? আলী আহমেদ খান হেসে বললেন, না, এখনও হয়নি, কিন্তু বিয়ে ঠিক। ওহ, ছেলে কি করে? আমার একমাত্র ছেলে শাহজাদুল খান আবিরের সাথে মেঘ মামুনির বিয়ে ঠিক হয়ে আছে। আমার ছেলে দেশে ফিরলেই বিয়ের ব্যবস্থা করব। আসাদুজ্জামানের সাথে সাথে মোজাম্মেল খানও চমকালেন। কপাল কুঁচকে ভাইজানের দিকে তাকিয়ে আছেন। আসাদুজ্জামান প্রশ্ন করলেন, তোমার ছেলের সাথে বিয়ে ঠিক? জি ভাই। কিরে, তুই কিছু বল। মোজাম্মেল খান নড়ে চড়ে বসলেন, ঠোঁটে হাসি টেনে বললেন, হ্যাঁ, আবির দেশে ফিরলেই বিয়ে। আসাদুজ্জামান মলিন গলায় বললেন, এখন আর কি বলবো? তোমাদের দুই ভাইয়ের মাঝখানে আসা তো আমার পক্ষে সম্ভব না। তবুও যদি কোনোভাবে কিছু সম্ভব হয় তাহলে আমাকে জানিও। না ভাই, সব কিছুই ঠিকঠাক, এখন কোনোভাবেই কিছু পরিবর্তন করা সম্ভব না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আরে সমস্যা নাই, এখন আসি, সময় পেলে বাড়িতে এসো। জি ইনশাল্লাহ। আসাদুজ্জামান চলে গেলেন। মোজাম্মেল খান নির্বাক চোখে ভাইজানের মুখের দিকে তাকিয়ে আছেন। আলী আহমেদ খান বেশ খানিকটা সময় নিয়ে হঠাৎ জিজ্ঞাসা করলেন, এভাবে তাকিয়ে আছিস কেন? তুমি কি বললে? আবির কি আসাদ ভাইয়ের ছেলের থেকে কোনো অংশে কম নাকি? আমি সে কথা বলিনি ভাইজান। তুই কি তোর মেয়েকে আসাদ ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিবি? না, তাহলে আর ভাবছিস কেন? মোজাম্মেল খান কিছু বললেন না। আলী আহমেদ খান ঠোঁটে ঝলমলে হাসি টেনে বললেন, শোন, আমি আমার বাড়ির মেয়েকে কোনোভাবেই ওই বাড়িতে বিয়ে দেব না, কিন্তু এই কথা মুখের ওপর বললে আবারও শত্রুতা করার চেষ্টা করবে। তার জন্য আবিরের কথা বললাম, তুই আবার কিছু মনে করিস না যেন। মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, আমি কিছু মনে করব না কেন? এই যে তোর একমাত্র মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ের কথা বললাম, এই কথা তো নতুন না, কত বছর আগের কথা। তখন মেঘের বয়স 5 কি 6। অবুঝ মেয়েটা আবির বলতে একদম পাগল ছিল। কোনো একদিন চা খেতে খেতে দুই ভাই গল্প করছিলাম। আবির মেঘ বড় হলে দুজনের বিয়ে দিয়ে আমরা দুই ভাই বিয়াই হব। ভাইজান, মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। তখন কেন, আমি এখনও বলছি, তুই রাজি থাকলে আমি মেঘ মামুনিকে আমার ছেলের বউ করব। তানভীর মেঘ আমার ছেলে মেয়ে হলেও আজ অবধি তোমাকে না জানিয়ে কোনো সিদ্ধান্ত আমি নেইনি। আমার মাথার ওপর যতদিন তোমার হাত থাকবে, তোমার সিদ্ধান্তই আমার শেষ সিদ্ধান্ত হবে। তোমার মতামতে দ্বিমত করিনি, আজও করব না। এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এখনকার দিনে আমাদের কথায় কিছু হবে না। ছেলে মেয়েদের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়া অসম্ভব বিষয়। আবির দেশে আসুক, ওর মনের অবস্থা আগে বুঝি। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, সেটাই ভালো হবে, দেখি কি হয়। ঠিক আছে ভাইজান। মেঘরা গ্রামে এসেছে 3 দিন হতে চলল। আগামীকাল সকালে ঢাকায় ফিরে যাবে, তাই সবার মনেই কিছুটা খারাপ। এই কয়েকদিনেই গ্রামটা কত আপন হয়ে গিয়েছে। দুপুরের পর থেকে আকাশ মেঘলা, ইহজগতের ভাবনা ভুলে মেঘ ডুবেছে মায়াকর্ণে। আষাঢ়ের দিনের মতো আকাশ সেজেছে ভয়ঙ্কর রূপে। কিছু সময়ের মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালের টিপটিপ বৃষ্টির শব্দে হৃদয় আঙিনায় সুখ পাখিরা ডানা ঝাপটাতে শুরু করেছে। বারান্দায় দাঁড়িয়ে হাত বাড়াতেই বৃষ্টির ফোঁটা হাতের সাথে সাথে মনটাকেও ভিজিয়ে দিয়েছে। টিনের চালে অনবরত বৃষ্টির ফোঁটার শব্দে হৃদয় জুড়ে স্নিগ্ধতা মিশ্রিত ভালোবাসা বিবরণ করছে। মিম রুম থেকে ছুটে এসে মেঘের পাশে দাঁড়িয়ে আহ্লাদি কণ্ঠে শুধালো, আপু, বৃষ্টিতে ভিজবে? চলো মাঠে যাই। মেঘ ঘাড় কাত করে তানভীরকে দেখার চেষ্টা করলো। তানভীর নিজের রুমে জানালার কাছে দাঁড়িয়ে আছে। মেঘ আস্তে করে বলল, ভাইয়া বকা দেবে। ভাইয়াকে বলে আসি তাহলে? না, আব্বুরা বাড়িতেই আছেন, শুধু শুধু বকা খেতে যাস না। মিম বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে আছে। মাঠের আশেপাশে
অল্প বয়স্ক ছেলেমেয়েদের ছুটোছুটি দেখে মনটা আরও বেশি খারাপ হচ্ছে। কিছুক্ষণ পর মিমকে সান্ত্বনা দেওয়ার জন্য মেঘ বিড়বিড় করে বলল, তুই চাইলে তোকে নিয়ে একটা জায়গায় যেতে পারি, যেখানে গেলে বৃষ্টিতে ভিজতে পারবি আর বাড়ির কেউ টেরও পাবে না। মিম সত্তর ঘাড় ঘুরালো, কৌতূহলী কণ্ঠে জানতে চাইল, কোথায়? বৃষ্টিতে ভিজবি কিনা বল, হ্যাঁ না কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে চুপচাপ আমার পেছন পেছন চল, একটা শব্দও করবি না, সাবধান উঠানের মাঝখানে গিয়ে চিৎপাটাং হয়ে পড়বি না, বলে দিলাম। মিম বোকা বোকা চোখে চেয়ে বলল, আচ্ছা। বৃষ্টিময় শান্ত বিকেল, নির্জন পরিবেশে বৃষ্টি ফোটার এলোপাতারি ঝাপটায় চোখ বুজে আছে বারবার। খালের পাড়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত মনে বৃষ্টির প্রতিটা ফোঁটা উপলব্ধি করতেছে মেঘ। ক্ষণিকের আনন্দে তথাকথিত সব চিন্তা ভুলে মিম হাঁটতেছে আপন মনে। খানিক বাদে মিম মেঘের হাত ধরে স্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, আপু। আকস্মাৎ চোখ মেলল মেঘ। চোখের ইশারায় মিমকে প্রশ্ন করল, কি হয়েছে? মিম ভীত গলায় বলল, ওইখানে একটা ছেলে দাঁড়িয়ে কেমন করে হাসছে। মিম দৃষ্টি সরিয়ে খালের অপর পারের দিকে তাকালো। মিমের দৃষ্টি অনুসরণ করে মেঘও তাকালো সেই দিক। বৃষ্টির জন্য স্পষ্ট দেখা না গেলেও কোনো মানুষের আবছা আবরণও চোখে পড়ল না। মেঘ অল্প রেগে বলল, কোথায়? কে দাঁড়িয়ে আছে? যত সব পাগলের প্রলোভ। আমি সত্যি সত্যি দেখেছি আপু, তুমি বিশ্বাস করো। লুঙ্গি আর গেঞ্জি পরে ছেলেটা দাঁড়িয়েছিল। ভূত দেখেছিস তুই? মানুষ কি তোর আর আমার মতো পাগল যে এত বৃষ্টির মধ্যে এখানে এসে দাঁড়িয়ে থাকবে? মিম থেমে থেমে বারবার একই কথা বলছে। মেঘ দুই একবার ধমক দেওয়ায় চুপ করেছে। বেলা 11টায় মেঘেরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। হেঁটে যাচ্ছে বাজারের দিকে, যেখান থেকে বাসে যেতে হবে। তানভীর ব্যাগ নিয়ে সামনে চলে গিয়েছে। তানভীরের সঙ্গে সঙ্গে আদিও দৌড়াচ্ছে। মেঘের হাতে আম্মুর ফোন। মিম সুন্দর সুন্দর জায়গা দেখছে স্মৃতি রাখার জন্য। মেঘ সেগুলো ছবি তুলছে। ছবি তুলতে তুলতে কখন যে সবার থেকে পিছিয়ে পড়েছে খেয়ালই করেনি। হঠাৎ খেয়াল হতেই দুই বোন দ্রুত হাঁটতে শুরু করলো। পুরনো প্রাইমারি স্কুল অতিক্রম করতেই মিম আস্তে করে ডাকলো, আপু, ওই যে ছেলেটা। মেঘ আর চোখে তাকিয়ে দেখলো একটা ছেলে ফোন হাতে এই দিকেই আসছে। সামনে মিম আর মেঘকে দেখে ফোনের স্ক্রিন থেকে মনোযোগ সরিয়ে সরাসরি তাকালো। মেঘের সঙ্গে চোখাচোখি হওয়া মাত্র ছেলেটা আলগোচে হাসলো। ঝড়ের গতিতে চোখ সরিয়ে নিল মেঘ। ছেলেটা মিমকে এক নজর দেখে আবারও মেঘের দিকে তাকালো। মেঘ ততক্ষণে মাথা নিচু করে হাঁটতে শুরু করেছে। আকস্মাৎ ছেলেটার মৃদুস্বর শোনা গেল, তুমি মেঘের মতোই সুন্দর। মেঘ স্তম্ভিত হয়ে তাকালো। ছেলেটার শান্ত চাহনি আর বাঁকা ঠোঁটের হাসি দেখে দ্রুত পাশ কাটিয়ে যেতে লাগলো। মিম আকস্মাৎ প্রশ্ন করে বসল, আপনি কি ভূত? ছেলেটা হতভম্ব হয়ে আড়ালো, ভূত মানে? মেঘ সাহসা মিমের মুখ চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলল, চল। ছেলেটা পেছন থেকে বলে উঠল, উত্তরটা দিয়ে যাও। মেঘ এক হাতে মিমের কাঁধে, অন্য হাতে মুখ চেপে ধরে আছে। মিম চেষ্টা করেও উত্তর দিতে পারল না। কিছু দূর গিয়ে মিমকে ছাড়ল। মিম মন খারাপ করে বলল, গতকাল বৃষ্টির মধ্যে এই ছেলেটাই দাঁড়িয়েছিল। মেঘ বাক্রুদ্ধ দৃষ্টিতে মিমের দিকে তাকিয়ে নীরবে হাঁটছে। মিম কৌতূহলী মনে জানতে চাইল, ছেলেটা কি বলেছে তোমাকে? বলেছে তুই বড্ড বেশি কথা বলিস। আমি কোথায় বেশি কথা বললাম? তোমাকে গতকাল বলেছি একটা ছেলে দাঁড়িয়ে আছে, আমি স্পষ্ট দেখেছি। তুমি আমার কথা পাত্তাই দিলে না। বলেছিলে আমি নাকি ভূত দেখেছি, তার জন্যই তো জিজ্ঞাসা করছিলাম তিনি ভূত কিনা। দাঁতে দাঁত পিষে মেঘ বলল, 3 মাস ঘরের দরজায় বন্ধ করে তোকে ট্রেনিং দেওয়া উচিত। কিসে ট্রেনিং? আমি আর্মি পুলিশ কিছুই হতে চাই না, শান্তিতে থাকতে চাই আর জীবন উপভোগ করতে চাই। তারপর একদিন হুট করে মরে যেতে চাই। মেঘ ঠোঁট ফুলিয়ে চোয়াল শক্ত করে বলল, অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই আচার আচরণ শিখে তারপর হুট করে মরে যাস, তাহলে আমার কোনো আফসোস থাকবে না। তবুও রাস্তাঘাটে বারবার আমাকে ফাঁসাতে আসিস না। আমি তোমায় কোথায় ফাঁসালাম? আমি কি অপরিচিত ভাইয়াকে তোমার ব্যাপারে কিছু বলেছি? এত কথা বলিস কেন তুই? আম্মু ছোট থেকে বারবার একটা কথাই বলেছে, মিম আর যাই করিস না কেন কখনো চুপ থাকবি না। ছোটবেলায় এই কথা বলতো কারণ তখন তোর কথা অস্পষ্ট ছিল, আমরা তোর কথা বুঝতাম না। তখন স্পষ্ট হতে হতে
বেশি স্পষ্ট হয়ে গেছে। তোর অতিরিক্ত কথা আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে, বুঝেছিস? মিম ভেংচি কেটে বলল, বুঝেছি। এখন থেকে তোমার কানের কাছে বেশি বেশি কথা বলতে হবে, তাইলে তোমার মাথা ব্যথা কমে যাবে। মেঘ কপাল গুটিয়ে রাগী চোখে তাকালো, কিন্তু মিমের ওপর তার কোনো প্রভাব পড়ল না। মিম মনোযোগী চোখে মাঠের দিকে তাকিয়ে থেকে হঠাৎই সুমধুর কণ্ঠে বলল, আপু ওই জায়গাটা সুন্দর না? আমি দাঁড়াই, আমাকে একটা ছবি তুলে দিও। মেঘ মিষ্টি করে হেসে বলল, আচ্ছা। ইট পাথর আর বিস্তীর্ণ অট্টালিকায় পূর্ণ এক দুর্দিগম্য শহরের নাম ঢাকা। নগরের সর্বত্র জুড়ে পাথরের হৃদয়ের মানবের অবস্থান, যারা প্রতিনিয়তে মুখোশের আড়ালে অস্তিত্ব লুকায়, মন পুড়িয়ে নব্য স্বপ্ন জাগায়। উঁচু উঁচু দালান কোঠায় সুসজ্জিত শহরের মাঝে গাছগাছালিতে ভরা, চারপাশের বাউন্ডারি দেওয়া একটা তিনতলা বাড়ির অবস্থান। বিশাল আকৃতির গেট পেরিয়ে বাড়ির সদর দরজার ওপরে লেখা সন্ধিকুঞ্জ। স্বপ্ন কেনার এই শহরে নাটাইবিহীন ঘুড়ির মতো স্বপ্ন ওড়ে। আতাউর রহমান খানের সারা জীবনের পরিশ্রমে কেনা এই জায়গা। পরবর্তীতে তার বড় ছেলে আলী আহমেদ খান নিজের পরিশ্রমে সবটুকু দিয়ে সাথে হাজারো স্বপ্ন নিয়ে এই বাড়িটি নির্মাণ করেছেন। মেঘরা গ্রাম থেকে ফিরেছে 1 সপ্তাহ হলো। প্রত্যেকে নিজেদের কাজে মনোনিবেশ করেছে। 1 মাস পরে মেঘেদের টেস্ট পরীক্ষা, তারপরেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা। বিজ্ঞান বিভাগে পড়াশোনা করায় চাপ স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি। সারাদিন কলেজ, টিউশন, কোচিং করেই দিন পেরিয়ে যায়। মিম শহরের নামকরা এক স্কুলে 8ম শ্রেণীতে পড়াশোনা করে, আর আদি 5ম শ্রেণীতে। বিকেলের দিকে মেঘ টিউশনে গিয়েছে। পরীক্ষা সন্নিকটনে চলে আসায় টিউশনে রেগুলার পরীক্ষা ও সলভ ক্লাস হয়, তাই বাসায় ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সব টিউশন কাছাকাছি না হওয়ায় মেয়ের খোঁজখবর নেওয়ার জন্য মোজাম্মেল খান একটা ফোন কিনে দিয়েছেন। যদিও প্রথম দিকে তানভীরের আপত্তি ছিল, তারপর খুব ভেবেচিন্তে একটা বাটন ফোন দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছেন। মোজাম্মেল খানের সাথে তানভীরের সম্পর্ক খুব বেশি মধুর না হলেও মেঘের ব্যাপারে তানভীরের দায়িত্ববোধ তার বেশ ভালো লাগে। তাই মেয়ের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রথমে ছেলেকে জানান। মেঘের বন্ধু তালিকাও সীমিত। প্রাইমারি স্কুলের একমাত্র বেস্ট ফ্রেন্ড বন্যা, একসাথে মাধ্যমিক পেরিয়েছে। কলেজ জীবনও প্রায় শেষ পর্যায়ে। বন্যার সাথে বন্ধুত্বের সম্পর্কও দিনকে দিন গাঢ় হতে শুরু করেছে। যদি মেঘকে প্রশ্ন করা হয় পরিবারের বাইরে তোমার সবচেয়ে কাছের মানুষকে, মেঘ 1 সেকেন্ড সময় নষ্ট না করে নির্দ্বিধায় জবাব দিবে, মেহেরনাজ মুনতাহা বর্ণা। মেয়ে মানুষ সহজেই কাউকে বিশ্বাস করতে পারে না, কিন্তু একবার কাউকে বিশ্বাস করলে আমৃত্য সেই মানুষটাকে নিজের মনে আগলে রাখতে জানে। তার বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দেওয়ার চেষ্টা করে। এই পৃথিবীতে টাকা পয়সা দিয়ে সব কেনা সম্ভব হলেও কারো বিশ্বাস কেনা সম্ভব না। মেঘের জীবনে বন্যা সেই বিশ্বস্ত বন্ধু, যাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। নির্দ্বিধায় মনের জমানো আবেগ, অনুভূতির কথা শেয়ার করা যায়। এক ঝাঁক টুনটুনি পাখির মতো মনের গহীনে তোলপাড় করা ইচ্ছেরা ডানা ঝাপটে দিগন্ত পার করে যায়। সিক্ত সাজেদ ভালোবাসায় বন্ধুত্বের প্রখরতা পরিমাপ করা যায়। সাদা কালো ক্যানভাসে রং বেরঙের স্বপ্ন আঁকা যায়। সেই কল্পনাতীত স্বপ্ন পূরণ করতে স্বপ্নচারিণী হয়ে 7 সমুদ্র পাড়ি দেওয়া যায়। সেই সম্পর্কের মাঝে কোনো লুকোচুরি নেই, অস্তিত্ব নেই, স্বার্থপরতাও নেই, আর কোনো আকাঙ্ক্ষাও নেই। এমন একটা বন্ধুত্বের সম্পর্কে সবাই আগলে রাখতে চায়। স্যারের রুমের সামনে বারান্দায় মেঘ বিরস মুখে দাঁড়িয়ে আছে। নিবৃত চোখজোড়া বন্যার জন্য অপেক্ষা করছে। আজ একটা পরীক্ষা আছে, কিন্তু পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছে না। বিষণ্ণ আকাশ দেখে হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে। মনের কোণে উদাসীনতা ভর করছে। কখন যে বন্যা এসে পাশ ঘেঁষে দাঁড়িয়েছে বুঝতেই পারেনি। বন্যার গায়ের রং উজ্জ্বল, তবে কিছুক্ষণ রোদে থাকলেই চেহারা লালচে বর্ণ ধারণ করে। উচ্চতায় মেঘের থেকে ইঞ্চিখানেক খাটো হলেও মেঘের মতো পাতলা অবয়ব নয়। চুল সবসময় খোপা করা থাকে, মাথা থেকে ওড়নাও সরে না কখনো। চলমান আচার আচরণে অভদ্রতার ছিটে ফোঁটাও নেই। মেঘের মতো খুব বেশি চমচমে না হলেও মেঘের সব চঞ্চলের একমাত্র সঙ্গী সে। মেঘের তেরামিতে সবাই বিরক্ত হলেও বন্যা কখনোই বিরক্তি হয় না।
বরং শান্ত গলায় বরাবরই মেঘকে বোঝায়। বাইরের জগতে বন্যা ভদ্র আর শান্ত থাকলেও বন্ধু মহলে সে সর্বদাই স্পষ্টবাদী মেয়ে হিসেবেই পরিচিত। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়ায় ছেলেবেলা থেকেই ব্যস্ততার সঙ্গে লড়াই করে বড় হয়েছে। সরকারি চাকরিজীবী এক বাবা নিজের সবটুকু দিয়ে 3 সন্তানকে বড় করেছেন। টানাপড়নের সংসারে বড় হওয়া বন্যার জীবনে আবেগ যেন মূল্যহীন হয়ে গিয়েছে। বুঝতে শেখার পর থেকে কোনোদিন বাবার কাছ থেকে আহ্লাদি আবদার করেনি। বন্যার বক্ষপিঞ্জরে আবদ্ধ হৃৎপিণ্ডটা বারবারই একটাই কথা বলে, আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে। মেঘের উদাসীন মুখশ্রী দেখে বন্যা মেঘের কাঁধে হাত রেখে জানতে চাইল, কি ভাবছিস? বন্যার স্পর্শ পেয়ে মেঘের দৃষ্টি সরে আসে। ঠোঁটে মুচকি হাসি ঝুলিয়ে বন্যার চোখের দিকে তাকায়। বন্যার কাজল ছাড়া চোখে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ছে। কপালে 2-1 ভাঁজ পড়েছে। মেঘ কিঞ্চিত হেসে নাটকের শৈলীতে বলল, ভাবছি তোকে নিয়ে হারিয়ে যাব। বন্যার কৌতূহলী 2 চোখে উৎকণ্ঠা স্পষ্ট। ভাবুক স্বরে জানতে চাইল, কোথায়? দূর অজানায়, যেখানে প্রাকৃতি মিশেছে রূপ ও লাবণ্যে। পাহাড়ের বুকে কোলাহল শূন্য একটা ছোট্ট বাড়ি। বাড়ির দুর্গময় স্বচ্ছ পানির ঝর্ণা, গা ছমছমে শীতল বাতাস, টিনের চালে টুপটাপ বৃষ্টি পড়ার শব্দ, মনোহর রূপমাধুরী মিশ্রিত নিঃসর্গ। প্রাকৃতির রূপের কি বাহার! ভাবতেই মন আনন্দে বিস্মিত হচ্ছে। আহা, যদি একদিনের জন্য তোকে নিয়ে ঘুরতে যেতে পারতাম। মেঘের কথা শুনে বন্যা অবাক হলো না, খুব একটা বিরক্ত হলো না, বরং ঠোঁটে হাসি টেনে মজার ছলে বলল, তুই না হয় দিনের রূপটা বললি, রাতের বেলা কি হবে ভেবে দেখেছিস? মেঘ অনিচ্ছায় কপাল কুঁচকালো। আমাবস্যা রাতের মতো চেহারায় আধার নেমেছে। বিরক্তিকর ভাব টেনে মনের ভয় আড়াল করে বন্যার দিকে তাকিয়ে দাঁত কিরমির করে বলল, আমার সাথে যাবি না বললেই হয়। রাতের কথা টেনে এনে আমার মন ভাঙার অপচেষ্টা করার কোনো মানে হয় না। পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।